আসসালামু আলাইকুম। আজ 23শে জুন 2026 মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। চীনের সঙ্গে চমকে ওঠার মতো যা হচ্ছে বাংলাদেশের। তারেক রহমানের সফর নিয়ে ভারতীয় মিডিয়াকে হইচই না করার আহ্বান। ইরান চুক্তি নিয়ে যা ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর প্রসঙ্গ। চীনের বৈশ্বিক 4 উদ্যোগে সাড়া দিচ্ছে ঢাকা। প্রধানমন্ত্রীর বেইজিং সফরেই এতে যুক্ত হওয়ার ঘোষণা আসতে পারে। বিশ্লেষকদের মতে এতে ভূ রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব আরও বাড়বে। শি জিনপিংয়ের উদ্যোগে যুক্ত হলে পশ্চিমাদের উদ্বিগ্ন হওয়ার কারণ দেখছে না তারা। উন্নয়ন, নিরাপত্তা, সভ্যতা ও সুশাসন নিয়ে বৈশ্বিক 4 উদ্যোগের ঘোষণা দেয় চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর দাবি, টেকসই উন্নয়ন অর্জনই এর লক্ষ্য। এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, এর উদ্দেশ্য ভারত ও প্রশান্ত মহাসাগরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলকে ঠেকানো। দুই পরাশক্তির 2 প্ল্যাটফর্মে যুক্ত হতে বাংলাদেশকে প্রস্তাব দেয়া হয় 5 বছর আগে। ভূ রাজনীতিতে ভারসাম্য ধরে রাখতে এতদিন কোনো জোটে যায়নি ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জাতীয় স্বার্থে যে কোনো উদ্যোগে সামিল হতে চায় নতুন সরকার। প্রধানমন্ত্রীর এবারের সফরে চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে যুক্ত হওয়ার ঘোষণা আসতে পারে। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান বলেন, ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বা সিকিউরিটি ইনিশিয়েটিভ এগুলো কনক্রিট রূপ দেয়া খুব মুশকিল বর্তমান বাস্তবতায়। কাজেই এগুলোতে জয়েন করলে এতে চীন খুশি হলেও আমাদের হারানোর কিছু নেই, বড় ধরনের কমিটমেন্ট নেই তাদের মতে। এরপরও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যের কূটনীতি চালিয়ে যাওয়া সম্ভব। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ওবায়দুল হক মনে করেন, চীন কিভাবে এগোতে চায় এবং কিভাবে আমরা মার্চ করছি, কতটুকু মার্চ করতে পারি, ওই সিদ্ধান্ত তো আমাদের নিতেই হবে। ভারত হোক বা যুক্তরাষ্ট্র হোক, যদি মনে করেন তারা বৈরী হতে পারে না, তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে। আলোচনা ছাড়া সমাধান হয় না। আলোচনায় অনেক কঠিন জিনিসও সহজ হয়ে যায়। এদিকে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সোমবার স্থানীয় সময় রাত 10:55 চীনে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিমানবন্দরের প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে স্বাগত জানান। আগামী 3 দিন সেখানে অবস্থান করবেন ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরকে কেন্দ্র করে কিছু ভারতীয় গণমাধ্যমের প্রতিক্রিয়াকে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস। এক সম্পাদকীয় কলামে পত্রিকাটি লিখেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় গণমাধ্যমের হইচই করার প্রয়োজন নেই। বাংলাদেশ ও চীনের সম্পর্ক উন্নয়ন কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয় এবং এ সম্পর্ক অন্য কোনো দেশের অবস্থানের দ্বারা প্রভাবিত হওয়ার কথাও নয়। ওই সম্পাদকীয় কলামে উল্লেখ করা হয়, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত চীন সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম চীন সফর। সফরকালে তিনি দালিয়ানে অনুষ্ঠিতব্য নতুন চ্যাম্পিয়নদের 17তম বার্ষিক সভায়ও অংশ নেবেন। এই সফর ঘিরে গুরুত্বপূর্ণ কর্মসূচি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে চীনের সম্পর্ক উন্নয়নে যে বিশেষ গুরুত্ব দিচ্ছে তারই প্রতিফলন। চীন টানা 16 বছর ধরে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দেশটিতে প্রায় 1000 চীনা প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে এবং সম্মিলিতভাবে কয়েক লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছে। 2024 সালের 1 ডিসেম্বর থেকে চীন বাংলাদেশের জন্য 100% ট্যারিফ লাইনে শুল্কমুক্ত সুবিধা প্রদান করেছে, যা বাংলাদেশের কৃষি রপ্তানিকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ফলস্বরূপ তারেক রহমানের সফরের মূল লক্ষ্য হল বিদেশি বিনিয়োগ আকর্ষণ, অবকাঠামোগত সহযোগিতা, বাণিজ্য সহজীকরণ এবং কৌশলগত সংলাপ। এই সফর চীন এবং তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে গভীরতর সহযোগিতার একটি ক্ষুদ্র প্রতিচ্ছবি। চলতি মাসেই মিয়ানমারের রাষ্ট্রপতি মিন অং হ্লাই রাষ্ট্রীয় সফর করছেন বেইজিং, সাংহাই এবং হাংঝোতে। সফরে উভয় দেশ একটি অভিন্ন ভবিষ্যৎ সহ চীন মিয়ানমার কমিউনিটি গঠনে গতি আনার বিষয়ে একটি যৌথ বিবৃতি জারি করে। গত মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চীন সফর করেন এবং উভয় দেশের নেতারা নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎ সহ আরও ঘনিষ্ঠ চীন পাকিস্তান কমিউনিটি গড়ে তোলার কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় অগ্রগতি বাস্তবায়নে সম্মত হন। এছাড়াও তাজিকিস্তানের রাষ্ট্রপতি ইমোমালি রহমান এবং ব্রুনাইয়ের যুবরাজ হাজি আল মুহতাদি বিল্লাহ চীন সফর করেন।
সেখানে তারা জ্বালানি এবং ডিজিটাল অর্থনীতির মতো খাতে পারস্পরিক সহযোগিতাকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। গ্লোবাল টাইমসের কলামে বলা হয়েছে, বাংলাদেশ এবং অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্ক উন্নয়ন কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে পরিচালিত নয়। এছাড়া কোনো তৃতীয় পক্ষ দ্বারা তা প্রভাবিত হওয়া উচিত নয়। এটি বরাবরই চীনের ধারাবাহিক অবস্থান ও নীতিগত অবস্থান। তবে আমরা লক্ষ্য করেছি যে কিছু ভারতীয় গণমাধ্যম এই বিষয়টি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে। তাদের ভাষ্য, বাংলাদেশি নেতার প্রথম বিদেশ সফরে ভারতকে উপেক্ষা করা হয়েছে। কেউ কেউ দাবি করেছেন, প্রতিবেশী ভারতকে উপেক্ষা করে চীনকে প্রথম সফরের গন্তব্য হিসেবে বেছে নেওয়া হয়েছে। আবার কেউ বাংলাদেশ চীন পানি ব্যবস্থাপনা সহযোগিতাকে নয়াদিল্লির জন্য সংবেদনশীল বলে মন্তব্য করেছেন। গ্লোবাল টাইমসের মতে, এসব প্রতিক্রিয়ার পেছনে কিছু মানুষের বড় ভাই মানসিকতা কাজ করেছে। তারা প্রতিবেশী দেশের নেতাদের প্রথম বিদেশ সফরকে আঞ্চলিক প্রভাবশালী শক্তির প্রতি আনুগত্য প্রদর্শনকে প্রতীক হিসেবে দেখেন এবং স্বাধীন কূটনৈতিক সিদ্ধান্তকে নিজেদের প্রতি অবজ্ঞা হিসেবে ব্যাখ্যা করেন। প্রকৃতপক্ষে চীন বাংলাদেশের সাথে তার সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। একই সাথে ভারতের সাথেও বাস্তব সহযোগিতা গড়ে তুলতে ইচ্ছুক। চীন ও ভারতের উচিত ভালো প্রতিবেশী বন্ধু এবং এমন অংশীদার হওয়া যারা একে অপরকে সফল হতে সাহায্য করবে এবং যা প্রায়শই ড্রাগন এলিফ্যান্ট ট্যাঙ্গো নামে পরিচিত তা অর্জন করবে। একই সাথে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত ও শক্তিশালী করার প্রচেষ্টাকে স্বাগত জানায় চীন। এই সম্পর্কগুলো পরস্পর বিরোধী নয়, বরং একে অপরকে আরও শক্তিশালী করতে পারে। এবার মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। বৈশ্বিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালী দিয়ে ভুল বোঝাবুঝি এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি টেলিফোনের হটলাইন নেটওয়ার্ক স্থাপনে সম্মতি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও মুখপাত্র মোহাম্মদ বাঘের গালিবাফ এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন। সোমবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে গালিবাফ বলেন, হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। চুক্তির শর্ত অনুযায়ী এখন থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিতভাবে হরমুজ প্রণালী ব্যবস্থাপনার কাজটি করা হবে। এ লক্ষ্যে একটি টেলিফোন হটলাইন এবং একটি সেন্টার স্থাপন করা হবে, যাতে হরমুজে কোনো জাহাজ যদি কোনো প্রকার সমস্যার মুখে পড়ে তাহলে যেন হটলাইন সেন্টারে যোগাযোগ করতে পারে। সুইজারল্যান্ডে আলোচনা সেরে ফেরার পথে বিমানে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে গালিবাফ বলেন, এখন থেকে প্রণালীটি ইরানি ব্যবস্থাপনায় পরিচালিত হবে এবং যুদ্ধের আগের অবস্থায় আর কখনো ফিরবে না। সুইজারল্যান্ডে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সেরে দেশে ফেরার পথে ইরনাকে দেয়া এই সাক্ষাৎকারে এসব কথা বলেছেন গালিবাফ। তিনি বলেছেন, এখন থেকে হরমুজের তত্ত্বাবধায়ক থাকবে ইরান। এই প্রণালী আর কখনো যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না। উল্লেখ্য, পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করা 167 কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ জলপথ। বিশ্বের মোট জ্বালানি পণ্যের 20% এই পথ দিয়ে পরিবাহিত হয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে অবরোধ জারি করে ইরান। ফলে জ্বালানি পণ্যের আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট ও বিশৃঙ্খলা শুরু হয়, যার জেরে হু হু করে বাড়তে থাকে জ্বালানি তেলের দাম। তবে গত 18 জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদ শান্তি চুক্তি স্বাক্ষরের পর হরমুজ উন্মুক্ত করে দিয়েছে ইরান। এই প্রণালী দিয়ে জাহাজ চলাচলও বাড়ছে। বিদেশে আটকে থাকা ইরানের $1,200 কোটি ছাড় করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। এ তথ্য জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ গালিবাফ। তিনি বলেন, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এ বিষয়ে সমঝোতা হয়েছে। একই সঙ্গে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির ওপর কিছু নিষেধাজ্ঞাও সাময়িকভাবে শিথিল করা হয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী 1 আগস্ট পর্যন্ত ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর পরিদর্শকদের কাজ করার সুযোগ দিতে ইরান সম্মত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় 18 ঘন্টার টানা আলোচনার পর দুই দেশ এই অগ্রগতিতে পৌঁছায়। আলোচনায় কাতার ও পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ছাড় করা অর্থ যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য কেনার কাজে ব্যবহার করা হবে। তবে এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরানের কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়েছে, ইরানকে যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য কিনতে বাধ্য করা যাবে না। এই অর্থ কিভাবে ব্যয় হবে সেই সিদ্ধান্ত ইরান নিজেই নেবে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার একদিন পরই পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার অর্থাৎ 23 জুন ইসলামাবাদে তার এই রাষ্ট্রীয় সফরকে কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এটি পেজেশকিয়ানের প্রথম বিদেশ সফর। সুইজারল্যান্ডের বুর্গেন স্টকে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পরপরই তার এ সফর শুরু হয়। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় হওয়া ওই আলোচনায় চূড়ান্ত চুক্তির লক্ষ্যে 7 দিনের একটি রোড ম্যাপ নির্ধারণ করা হয়েছে। আলোচনার পরপরই পাকিস্তান সফরে যাওয়ার মাধ্যমে পেজেশকিয়ান আন্তর্জাতিক সমঝোতাকে অভ্যন্তরীণ ও আঞ্চলিক রাজনৈতিক শক্তিতে রূপ দিতে চাইছেন। জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিশ্লেষক রেজা খানজাদেহ বলেন, এই সফর পেজেশকিয়ানের জন্য পাকিস্তানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সফরকালে পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি, জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়েস সাদিক এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করবেন। দুই দেশের নেতারা যুক্তরাষ্ট্র ইরান আলোচনা, বাণিজ্য, জ্বালানি সহযোগিতা, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার জানাবো দেশের খবর। সিলেটবাসীকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এই বার্তা দেন তিনি। ওই পোস্টে তিনি লেখেন, বিদায় সিলেট, ভালো থাকুন সিলেটবাসী, আপনাদের ভালোবাসায় আমি ধন্য। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারওয়ার আলমকে দায়িত্ব থেকে সরানোর এ আদেশ জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে জ্যেষ্ঠ সহকারী সচিব জ্যোতি প্রু স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। তবে তাকে প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ বা সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে সে বিষয়ে কিছু জানায়নি জনপ্রশাসন মন্ত্রণালয়। আজই তার জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানের কথা রয়েছে। সিলেটে দায়িত্ব পালনকারী তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় ছিলেন। সর্বশেষ সিলেটের ঐতিহ্যবাহী হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ও হজরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মাজারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার উদ্যোগ, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারের ডেক সিলগালা ও নতুন দানবাক্স স্থাপনকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সমালোচনার মুখে পড়েন তিনি। এদিকে দায়িত্ব থেকে প্রত্যাহারের একদিন পরই মোহাম্মদ সারওয়ার আলম ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। প্রশাসন সূত্র জানিয়েছে, দুপুর 1টার দিকে তিনি সিলেটের সরকারি বাসভবন ত্যাগ করে বিমানবন্দরের দিকে রওনা দিয়েছেন। পরে দুপুর 2টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে সোমবার বিকেল 5টার দিকে তিনি সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। দায়িত্ব ছাড়ার পর জেলা প্রশাসকের কার্যালয়ে বিদায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। জানা গেছে, নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিঙ্কি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। আদালত আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার তথ্য অধিদপ্তরে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে মাঠে রাজনৈতিক দলগুলোর অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করি তারা সিম্বলিক কারণে আছেন। আওয়ামী লীগ একটা নিষিদ্ধ ঘোষিত দল। নিষিদ্ধ ঘোষিত কথাটা আসলে ঠিক না। আমরা যদি টেকনিক্যালি বলি আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ হবে কিনা, এটা পরিষ্কার করা দরকার যে সেটা নির্ধারিত হবে আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না সেটা বিচারের পর নির্ধারিত হবে। যেটা হয়েছে তারা ওই পর্যন্ত তারা বিচারাধীন থাকবে। তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে। এই দল যদি মাঠে কোনো কর্মসূচি নিয়ে নামতে চায় সেটা আইন ভঙ্গকারী কার্যক্রম হবে। সরকার সেটার ব্যবস্থা নেবে। রাজনৈতিক দলগুলোর আসলে ওখানে করার কিছু নেই। তারা প্রতীকী কারণে হয়তো মাঠে আছেন,
বলছেন অনেক কিছু করে ফেলবেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সেনাবাহিনী দেওয়ার মানে এই নয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনেক কিছু করে ফেলবে। অনেক কিছু করে ফেলার নৈতিক সাহস তাদের আছে বলে মনে করি না। দেশের সবার ডিমেনশিয়া হলে তখন হয়তো আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে, এর আগে মনে হয় না পারবে। মাফিয়া, চোর, বাটপার, লুটপাটকারীদের খুব বেশি নৈতিক সাহস থাকে না। তিনি বলেন, তবুও যে কয়েকটি জেলায় ঝুঁকি কিছুটা বেশি মনে হয়েছে, সেখানে সেনা মোতায়েন করা হয়েছে জননিরাপত্তার স্বার্থে। আওয়ামী লীগ অনেক কিছু করতে পারবে, সরকার এমন কিছু মনে করে না। ছোটখাটো নাশকতার সক্ষমতা হয়তো তাদের আছে। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপি কি করবে সেটি বিএনপির কাছে জানতে হবে। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে তার এই উপদেষ্টা বলেন, মালয়েশিয়া সফর খুব সফল হয়েছে বলে আমি মনে করি। দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্যের আলাপ হয়েছে। আসিয়ানে সম্পৃক্ত হতে মালয়েশিয়া সমর্থন করবে, প্রতিরক্ষা সহযোগিতা করবে, রোহিঙ্গা সংকটে মালয়েশিয়া সহায়তা করবে। জাহিদুর রহমান জানান, মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে আলোচনা হয়েছে। আমরা আশাবাদী শ্রমবাজার পুনরায় চালু হবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় দর্শক, আমাদের যে কোনো প্রাতিষ্ঠানিক অথবা সংগঠনের ক্ষেত্রে হোক না কেন, আমরা তোষামোদী এবং আনুগত্যের তফাৎ করতে পারি না। এ কারণেই বিশ্বাসঘাতকদের আমরা চিহ্নিত করতে পারি না। কোনটা তোষামোদী এবং কোনটা আনুগত্য সেটা অবশ্যই বিবেচনা করা উচিত। যেটা অতিরিক্ত, অতিরঞ্জিত, যেটা কেবলমাত্র আপনাকে সন্তুষ্ট করবার জন্যে, খুশি করবার জন্যে কেউ করেন, সেটাই হচ্ছে তোষামোদী। আর যেটা বাস্তবসম্মত, যেটার যোগ্য আপনি, সেটা হচ্ছে আনুগত্য। সুতরাং বিশ্বাসঘাতকদের চিহ্নিত করতে হলে, তাদের সম্পর্কে বুঝতে হলে অবশ্যই এ দুটো বিষয়ের ধারণা আপনাকে রাখতে হবে। একটা হচ্ছে আনুগত্য, অন্যটি হচ্ছে তোষামোদী। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।